নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি রঙ্গরসিক গোপাল ভাঁড়ের একটি ছোট গল্প, গোপাল নেপালে লড়াই। এর আগেও গোপাল ভাঁড়ের অনেক গল্প তোমাদের শুনিয়েছি এবং তোমাদের অসংখ্য ভালোবাসায় আজও একটা গোপাল ভাঁড়ের নতুন গল্প নিয়ে এসেছি। এই গল্পটিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে ও পরিজনদের সাথে শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম মজাদার এবং নতুন নতুন গল্প শুনতে হলে তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্য করেই প্রেস করে দিও, যাতে নতুন নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। তাহলে শুরু করছি গোপাল নেপালে লড়াই। বর্ধমানের রাজসভাতেও এক ভাঁড় ছিল, নাম তার নেপাল। সে সকলের কাছে বলতো গোপালের চাইতে তার বুদ্ধি অনেক বেশি। গোপালকে একবার সামনে পেলে সে তাকে বোকা বানিয়ে দিতে পারে কি না পারে দেখা যাবে একবার। দৈবক্রমে একসময় গোপাল মহারাজের দরবার থেকে বর্ধমান রাজসভায় গিয়ে উপস্থিত। বর্ধমান রাজা যখন শুনলেন গোপাল এসেছে, তখন তিনি খুশি হয়ে বললেন, ও তুমি এসেছো, বড় ভালো হয়েছে। আমার ভাঁড়টি সর্বদাই তোমার সঙ্গে প্রতিযোগিতা করবার ইচ্ছা প্রকাশ করে থাকে। এইবার প্রমাণ হবে সে বড় না তুমি বড়। প্রতিযোগিতায় তুমি আমার ভাঁড়কে হারাতে পারলে আশাতীত পুরস্কার পাবে। নেপালের সঙ্গে এঁটে উঠতে পারো কিনা দেখি, সে জিতলে সেও পাবে। গোপাল ঈষৎ হেসে বললে, হুকুম করুন, কি করতে হবে? রাজা বিচারের ভার দিলেন মহামন্ত্রীর ওপর। বিজ্ঞ মহামন্ত্রী গোপাল এবং বর্ধমানের ভাঁড় নেপাল দুজনকে ডেকে বললেন, তোমরা প্রত্যেকেই 3 জন করে লোক সংগ্রহ করবে ও তাদের কাল সকালে রাজসভায় হাজির করবে। ওই 3 জনের ভিতর একজন হবে দরিয়ার এপারের লোক, একজন ওপারের, আর একজন মাছ দরিয়ার লোক। যে আগে বলে গোপাল এবং বর্ধমানের ভাঁড় নেপাল দুজনেই বিদায় নিলেন। নেপাল ভাবল, এবার আমি গোপালকে ঠকাবো। সে মুচকি হেসে নাচতে নাচতে বিদায় নিল। নেপাল পরদিন ভোরে নদীর ঘাটে গেল। সেখানে দাঁড়িয়ে নদীর এপার থেকে একজন, নদীর ওপার থেকে একজন এবং মাঝ নদীর নৌকার উপর থেকে একজন লোককে ডেকে আনলে রাজার নাম করে এবং তাদের সভায় এনে হাজির করলে। 3 জন লোক তো ভয়ে অস্থির। আমরা কোনো দোষ করিনি বাবু, আমাদের কেন রাজসভায় নিয়ে এলেন? আমাদের কি দোষ ধরে নিয়ে এলো? গোপালও যথাসময়ে রাজসভায় এসে হাজির হলো। তারও সঙ্গে 3 জন লোক, একজন তার ভিতর ভট্টাচ ঠাকুর, একজন সন্ন্যাসী, একজন নারী। তাদের নিয়ে সে সবার একপাশে চুপ করে বসে রইল। বর্ধমানের ভাঁড় রাজা ও মন্ত্রীকে সম্বোধন করে বললে, হুকুম মতো আমি 3 জন লোককে এনে হাজির করেছি। প্রথম লোকটি ছিল নদীর এপারে, দ্বিতীয় লোকটি ছিল নদীর ওপারে, এই তৃতীয় লোকটি মাঝ নদীতে নৌকোর উপরে ছিল। যদি বিশ্বাস না হয় এদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, ওরাই সে কথা বলবে। তারপর গোপালকে বলা হলো সে যাদের এনেছে তাদেরকে সামনে উপস্থিত করার জন্য। গোপাল জানালো, এদেরকে বহু কষ্টে অনুনয় বিনয় করে রাজসভায় উপস্থিত সে করেছে। কেউই প্রথমে রাজসভায় আসতে চায়নি, বিশেষ করে সন্ন্যাসী ঠাকুর কোনো মতেই রাজসভায় আসতে নারাজ। গোপালের কথাবার্তায় সন্তুষ্ট হয়ে উনি রাজি হয়েছেন। পরিচয় দেবার জন্য গোপাল করজোড়ে নিবেদন করলেন, মহান মহারাজ, মহামান্য মহামন্ত্রী এবং সভাসদগণ,
এই যে তিনজনকে আমি রাজসভায় নিয়ে এসেছি, এরা কেউ আজ দরিয়া বা নদীর দিকে যাননি। কারণ আমার মনে হয়নি যে সুবিজ্ঞ মহামন্ত্রী দরিয়া বা নদী অর্থে বলতে সামনের গঙ্গা নদী বুঝিয়েছেন। আমি অন্তত মহামন্ত্রীর নদী অর্থে এখানে বুঝেছি ভব নদী। আমার অনুমান অভ্রান্ত মনে করে তাই এপার ওপার ও মধ্যস্থানে একটি লোক এনে রাজসভায় বহু কষ্টে হাজির করেছি। কি করে বেশ 2 পয়সা উপার্জন হবে, কি করে যশে মানে ধনে ইনি দেশ ও দশের ভিতরে একজন মহামান্য হয়ে উঠতে পারবেন। সম্পূর্ণভাবে ইহকাল নিয়ে ইনি ব্যস্ত আছেন। এক কথায় বলা যায় ইনি এপারেরই লোক। এপারের লোক এ ধরনের ছাড়া আমার অন্য কাউকে মনে হয় না। আর এই যে সন্ন্যাসী ঠাকুর, ইনি ইহকাল নিয়ে মাথা ঘামান না মোটেই, সর্বদাই ভগবানের ধ্যানে বিভোর। কি করে ভগবান দর্শন করবেন সেই নিয়ে তন্ময়। খেতে দিন খাবে, খেতে না দিন খাবে না। সুতরাং এদেরকেই বলা হয় ওপারের লোক। আর ওই যে তৃতীয়টি, ও হলো এই নগরের একটি বেশ্যা। বেশ্যা ইহকালের কথাও ভাবে না, পরকালের কথাও ভাবে না। সে ইহকাল পরকাল বলতে কিছুই বোঝে না। সে এপারের লোকও নয়, ওপারের লোকও নয়, অর্থাৎ সে মাঝ নদীর লোক। এই আমার 3 জন লোকের পরিচয়। মহামন্ত্রীর আদেশ মতো কাজ করতে পেরেছি কিনা এইবার সবাতা যাচাই করুন। আমার এর বেশি কিছু বলার নেই। আপনারা সকলেই ভেবে বিচার করে দেখুন ঠিক হয়েছে কিনা, সেটা আপনাদের উপর ছেড়েই দিলাম। সভায় ধন্য ধন্য রব উঠল। রাজা মহামন্ত্রী বললেন, গোপালের মতো বুদ্ধিমান লোক ভাঁড়েদের ভেতর দূরের কথা, বড় বড় পণ্ডিত সমাজেও দুর্লভ। নেপালেরও অহংকার সেদিন থেকে দূরে গেল। রাজা এবার গোপালকে প্রচুর পুরস্কার সহ বিদায় দিলেন। গোপাল শুধু সুরসিক ভাঁড় নয়, শুভ বুদ্ধিসম্পন্ন মহাপণ্ডিত বটে। দিকে দিকে তার এই গুণের কাহিনী ঘোষিত হলো। কৃষ্ণনগরে মহারাজ ও গোপালের এই কাহিনীগুলোর গুণের কদর করতে ভুললেন না। সেদিন থেকে নেপাল গোপালের বন্ধু হয়ে গেল। শুনলে তো রঙ্গরসিক গোপালের বুদ্ধির কাহিনী। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরবো আরেকটা মজাদার গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।